আমাদের আহ তড়িৎ রসায়ন আমরা অল্প সময় নিব এখানে। বেশি দিন আমরা এটাকে ব্যয় করব না, দেখি যত তাড়াতাড়ি আমাদের সম্ভব এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব। আর তোদের ইয়ার চেঞ্জ, সরি ইয়ার চেঞ্জ না, তো টেস্ট পরীক্ষা কবে? জানুয়ারিতে? জানুয়ারি হবে, কারণ ফেব্রুয়ারির 27 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার নোটিশ দিতেছে না, তো জানুয়ারিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তড়িৎ রসায়ন শেষ করার পরে সেকেন্ড পেপারে যদি কোনো অধ্যায়ে সমস্যা না থাকে, রাসায়নিক পরিবর্তনটা করা লাগবে ফার্স্ট পেপারে। তো আচ্ছা ঠিক আছে, আমরা ওটা ধরবো নি। তাহলে আমাদের স্টার্টিং করি আমরা, আমাদের হচ্ছে তড়িৎ রসায়ন। আচ্ছা, হ্যাঁ, তড়িৎ রসায়ন মানেই হচ্ছে আমাদের যেহেতু রসায়নের সাথে তড়িতের কথা আসছে, তাহলে রসায়নের কথাগুলো আসা মানেই হচ্ছে আমাদের মৌল নিয়ে কথা বলা, আর মৌল নিয়ে কথা বলা মানে হচ্ছে ইলেকট্রনের ঘটনা আসবে, সবকিছুর মধ্যে আমাদের ইলেকট্রনের ঘটনা আসবে। আর রসায়নের কোনো ঘটনা মানেই কিন্তু ইলেকট্রনের ঘটনা, ইলেকট্রন বর্জন গ্রহণ এগুলোই বেশিরভাগ সময় আসছে। আচ্ছা, প্রথম কথা যে ইলেকট্রন প্রবাহ মানেই কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ, এই কথাটা আমাদের জানতে হবে। তার মানে ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ মানেই হচ্ছে আমাদের প্রবাহ, তড়িৎ প্রবাহ। তাহলে ইলেকট্রন প্রবাহ যেহেতু হচ্ছে, তার মানে নিশ্চিতভাবে কেউ একজন ছাড়তেছে, কেউ একজন কি করতেছে, গ্রহণ করতেছে। তাহলে অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে কি ঘটবে? এই ক্ষেত্রে জারণ বিজারণ ঘটবে। এই ক্ষেত্রে জারণ বিজারণ ঘটে। তাহলে তড়িৎ রসায়নের ঘটনার মধ্যে আমরা অবশ্যই অবশ্যই কি পাবো? জারণ বিজারণ পাবো। আচ্ছা, এখন এই যে জারণ যে করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বিজারক পদার্থ বলি না? আর যে বিজারণ করে তাকে আমরা কি বলি? জারক পদার্থ। বিজারক পদার্থ বলি, সরি জারক পদার্থ বলি। কিন্তু এইখানে কথা হবে উল্টাটা, জারক পদার্থগুলো জারণ বিক্রিয়া ঘটায়, আর বিজারক পদার্থগুলো বিজারণ বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। আবারও বলে দিতেছি, আমরা তো ওই যে যা বিজা আর হচ্ছে বিজা বি পড়ছিলাম, তাই পড়ছিলাম না? মনে আছে? যা বিজা আর হচ্ছে বিজাবি। এখানে আমরা কি দেখছিলাম যে জারণ যে বিক্রিয়াটা আছে, এই জারণ বিক্রিয়া যে ঘটায় তাকে আমরা বলি বিজারক। হুম। আর এইখানে আমাদের বিজারণ বিক্রিয়া যে ঘটায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি জারক। তাহলে ঘটনা হলো জারক বিজারণ বিক্রিয়া ঘটায়, কিন্তু জারকের জন্য বিজারণ বিক্রিয়া ঘটে না, জারকের জন্য জারণ বিক্রিয়া ঘটে। কিরকম? যেমন মনে কর যে অ্যালকোহল, অ্যালকোহল জারিত হয়ে আমাদের তৈরি করলো হচ্ছে ধর অ্যালডিহাইড। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে নিয়ে আসি কি জাইমন অক্সিজেন না? তাহলে জাইমন অক্সিজেন কিন্তু আসলে অ্যাকচুয়ালি কে প্রোভাইড করে? একটা জারক পদার্থ প্রোভাইড করে। তাহলে জারক পদার্থ কি করতেছে, আর আরেকজনকে কি করতেছে? জারিত করে দিতেছে। এই ঘটনাটা একটু মাথায় রাখবে এখানে। তাহলে এইখানে আমরা যদি বলি যে আহ একটা তড়িৎ রসায়নের ভিতরে তাহলে জারণ বিজারণ যে আসলো, তাহলে এইখানে আমরা বিজারক পদার্থগুলো জারক পদার্থগুলো আলাদা করে মুখস্থ করার কিছু নাই। শুধুমাত্র আমরা এখানে একটু চেক করব যে কে ইলেকট্রন ছাড়তেছে আর কে ইলেকট্রন গ্রহণ করতেছে, সেটার উপর বেস করে আমাদের তড়িৎ দ্বার নির্ণয় করা হয়। সেটার উপর বেস করে আমাদের তড়িৎ দ্বার নির্ণয় করা হয়। তাহলে তড়িৎ দ্বার যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা একটু মুছে দিই কারণ এগুলো আমরা জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম। এখানে ক্লাসেস বোঝানোর জন্য লিখছিলাম, ওকে। তাহলে এইখান থেকে যদি আমরা এখান থেকে একটু লক্ষ্য করি যে আমাদের তড়িৎ দ্বার আসবে। হ্যাঁ, তড়িৎ রসায়ন পড়তে গেলে আমাদের তড়িৎ দ্বার বা দ্বন্দ্ব আসবে। এই তড়িৎ দ্বার হচ্ছে আমাদের দুই রকম আসবে, একটাকে বলা হবে অ্যানোড, হ্যাঁ, আরেকটাকে বলা হবে ক্যাথোড। হুম। তো এই অ্যানোডের অংশে সবসময় আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত হবে। অ্যানোড অংশে কি ঘটবে? সবসময় আমাদের জারণ বিক্রিয়া ঘটবে। তার মানে অ্যানোডে আমাদের সব সময় আমাদের জারণ বিক্রিয়া ঘটবে, আর ক্যাথোডে আমাদের সব সময় আমাদের কি বিক্রিয়া ঘটবে? বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে বলতো জারণ বিক্রিয়া কারা ঘটাবে? জারক পদার্থগুলা ঘটাবে। জারণ বিক্রিয়া কারা ঘটাবে? জারক পদার্থগুলো যার ঘটাবে। আর বিজারণ বিক্রিয়া কারা ঘটাবে? বিজারক পদার্থগুলো বিজারণ বিক্রিয়া ঘটাবে। আচ্ছা, এবার আমরা তড়িৎ রসায়ন পড়তে গেলে তড়িৎ কোষ সম্বন্ধে ধারণা রাখবো। তড়িৎ কোষ, তড়িৎ কোষ কি? কোষ কথাটার মানে হচ্ছে ওইখানে কিছু কাজ হবে আর কি, তাই তো?
তাহলে তড়িৎ কোষের আমরা যদি একটু চিত্র দেখি, আমরা দুই ধরনের এরকম চিত্র দেখি। একটা হচ্ছে আমরা এই ধরনের একটা চিত্র দেখি, আরেকটা হচ্ছে আমরা এরকম ব্যাটারি দিয়ে একটা চিত্র দেখি। দুইটার ভেতরে ধর আমাদের এরকম দ্রবণ আছে। আচ্ছা, এরকম ব্যাটারি দিয়ে যে চিত্রটা দেখবি, এটাকে নাম দিবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটার নাম কি হয়ে গেল আমাদের? তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর এইখানের এই অংশটার নাম হবে আমাদের, এই কোষের নাম হবে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। আর ধরে নিলাম আমরা এই ধরে নিলাম না, আসলে আমরা ব্যাটারির লম্বা অংশটাকে আমরা কি বলি? পজিটিভ অংশ বলি। আর ছোট অংশটাকে আমরা কি অংশ বলি? নেগেটিভ অংশ বলি। তো এই এই পাশেরটাকে সবসময় আমরা অ্যানোড বিবেচনা করব। আমাদের সিলেবাস অনুযায়ী হোক যাই হোক, আমরা সবসময় বাম পাশেরটাকে অ্যানোড বিবেচনা করব। যদিও আমরা কিন্তু বলে আসছি আমাদের অ্যানোড কোনটা, যেইখানে তোর জারণ বিক্রিয়া ঘটবে। আর ক্যাথোড অংশ যেটা, এই অংশ তার আমাদের কি ঘটবে সবসময়? বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে অ্যানোড যদি আমরা বামে ধরি, ক্যাথোড যদি আমরা ডানে ধরি, তাহলে এই চিত্র অনুযায়ী আমাকে বলতো এখানে অ্যানোডের প্রকৃতিটা কেমন হবে, চার্জের প্রকৃতিটা কেমন হবে তড়িৎ বিশ্লেষক কোষে? ধনাত্মক। হ্যাঁ, আর যেহেতু এটা ধনাত্মক অংশের সাথে যুক্ত আছে, এখানে এটা হচ্ছে ধনাত্মক। আর এই ক্যাথোডটা তাহলে এখানে কেমন প্রকৃতির হবে? ঋণাত্মক প্রকৃতির হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তড়িৎ রাসায়নিক কোষে যখন আসবিস, তখন এইখানে ঘটবে কি, এইখানে হচ্ছে তোর দ্রবণ আয়নিত অবস্থা থাকবে। এখানে কি অবস্থা থাকে? আয়নিত অবস্থা থাকে। এখন আয়ন, আয়ন আমাদের কি কি আয়ন আছে? ক্যাটায়ন আছে, আর একটা কি আছে আমাদের? অ্যানায়ন আছে, তাই না? আমাদের আয়ন যদি বলি, আমরা দুই রকম আয়ন পাই, একটা হচ্ছে ক্যাটায়ন, আর একটা হচ্ছে আমাদের অ্যানায়ন। আচ্ছা, ভালো মতো বুঝিস, হ্যাঁ। এই পাশেরটাকে তো আমরা অ্যানোডই ধরলাম, এই পাশেরটাকে আমরা অ্যানোড বিবেচনা করলাম, আর এই পাশেরটাকে আমরা কি বিবেচনা করলাম? ক্যাথোড বিবেচনা করলাম। তো এখন এই তড়িৎ রাসায়নিক কোষের বেলায় এখানে বিভব অনুযায়ী তোর হচ্ছে আয়ন গুলা চার্জ মুক্ত হয় বিভব এর মান অনুযায়ী। তো যেটাই হোক, আমরা আপাতত বলে দেই যে অ্যানায়ন গুলা হচ্ছে অ্যানোডের দিকে চলে যাবে। এই অ্যানায়ন গুলা, যতগুলো অ্যানায়ন দেখতেছি, সেই অ্যানায়ন গুলা কোথায় চলে যাবে? অ্যানোডের দিকে চলে যাবে। আর ক্যাটায়ন গুলা যাবে হচ্ছে ক্যাথোডের দিকে চলে যাবে। তাহলে এইখানে অ্যানায়ন গুলা চলে যাচ্ছে হচ্ছে তোর অ্যানোডের দিকে, আর ক্যাটায়ন গুলা চলে যাচ্ছে হচ্ছে তোর ক্যাথোডের দিকে। এবার বলতো এইখানে অ্যানোডের প্রকৃতি কেমন হবে? অ্যানায়ন গুলা কোন দিকে ঋণাত্মক। চলে গেছে? হ্যাঁ, এখানে যেহেতু চার্জ গুলা, মাইনাস চার্জ গুলা ইয়ার দিকে চলে গেছে, তার মানে এখানে অ্যানোড হবে আমাদের ঋণাত্মক, আর ক্যাথোড হবে আমাদের কি? ধনাত্মক। তাহলে দেখ, আমাদের দুইটা তড়িৎ রাসায়নিক কোষ আমরা বা তড়িৎ কোষ আমরা আঁকাইলাম। তড়িৎ কোষ একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ কোষের ভেতরে আমরা অ্যানোড এবং ক্যাথোড আঁকাইলাম। অ্যানোড ক্যাথোডের প্রকৃতিও জেনে গেলাম আমরা। তো এইবার একটু ঘটনাগুলো বলি। আমরা যখন বাহ্যিক ভাবে এটা, আমরা ব্যাটারি যখন দিই, ব্যাটারি হয় আমাদের বাইরে থেকে লাগাইতে হয়। তাহলে বাইরে থেকে যখন আমরা ব্যাটারি দিই, ব্যাটারির কাজই কি আমাদের? শক্তি দিবে না? ব্যাটারির কাজ কি? শক্তি প্রয়োগ করবে। তাহলে শক্তিটা এখানে কোন দিকে দিচ্ছে বলতো? ব্যাটারি শক্তিটা কোন দিকে প্রয়োগ করতেছে? ব্যাটারি শক্তিটা কি দ্রবণের দিকে দিচ্ছে না? ওকে, এদিকে এদিকে শক্তি দিচ্ছে না? যেহেতু শক্তি দিচ্ছে, তার মানে এই শক্তি নিয়ে দ্রবণ কি করবে? দ্রবণ তোর আয়নিত অবস্থা হয়ে যাবে। দ্রবণ কি অবস্থা হয়ে যাবে? দ্রবণ তোর আয়নিত হবে। আর এইখানে আগে থেকেই তোর আয়নিত অবস্থা থাকবে। আর এটা হচ্ছে তোর জলীয় অবস্থা। এটা হচ্ছে তোর কি অবস্থা? জলীয়। তাহলে কখনো যদি তুই কখনো জলীয় অবস্থা নিয়ে চিন্তা করস, তখন সেখানে তুই আগে থেকেই দ্রবণের ভিতরে আয়ন পাবি। আর তুই যদি দ্রবণ যদি শুষ্ক অবস্থা বা যেটাই হোক, তুই যদি বাইরে থেকে ব্যাটারি দিয়ে কাজ করাস কখনো, তখন দ্রবণই তোর কি হয়ে যাবে? এই শক্তি দ্বারা আয়নিত হয়ে যাবে। তাহলে আমাকে একটু বলতো, এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষে আয়নিত হওয়া মানে হচ্ছে রাসায়নিক শক্তিতে পরিণত হওয়া। হ্যাঁ, আয়নিত হওয়া মানে কোন শক্তিতে পরিণত হওয়া? রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে যাওয়া। তাহলে উম তড়িৎ বিশ্লেষ্য কোষে আমাদের কি শক্তি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ব্যাটারির শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না? তড়িৎ বিশ্লেষ্য কোষে আমাদের কি হচ্ছে? ব্যাটারির শক্তি মানে কি শক্তি? ব্যাটারিতে মধ্যে আমাদের তো তড়িৎই আছে। তাহলে আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে যাইতেছে। তড়িৎ শক্তি
রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হয়ে যাচ্ছে, উল্টা কথা হচ্ছে, দেখ এখানে কিন্তু উল্টা, আরো কারেন্ট পাইতেছস তুই, বাল্ব জ্বলতেছে, এখান থেকে তুই লাইট পাইতেছস। তাহলে মানে তুই যেহেতু এখান থেকে লাইট পাইতেছস, তার মানে নিশ্চিত ভাবে ওইখানে তো এটা কি শক্তি পাই যাচ্ছিস, ওইখানে তুই তড়িৎ শক্তি পাই যাচ্ছিস। আর যেহেতু তুই তড়িৎ শক্তি উল্টা পাচ্ছিস, তার মানে নিশ্চিত ভাবে আগে তোর কি শক্তি আছিল, আয়নিত অবস্থা, মানে রাসায়নিক শক্তি অবস্থা। ক্লিয়ার এই জিনিসগুলা? এখান থেকে কিন্তু অনেকগুলা কোশ্চেন আসে পড়বে। যেমন তড়িৎ বিশ্লেষক কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়, অ্যানোডের প্রকৃতি কি, ক্যাথোডের প্রকৃতি কি, বল। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? আছে কোশ্চেন এই পর্যন্ত? না। আচ্ছা, এবার এই যে যে তড়িৎ রাসায়নিক কোষ, এই পাশে যে তড়িৎ রাসায়নিক কোষটা দেখতেছিস না, এই কোষের আরো কিছু নাম আছে। কি কি নাম আছে বলতে পারবি? গ্যালভানিক কোষের নাম শুনছিস? ভোল্টার কোষের নাম রাসায়নিক। শুনছিস? সবই হচ্ছে একই জিনিস। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে গ্যালভানিক কোষ, ভোল্টার কোষ বা ড্যানিয়েল কোষ, এখানে তড়িৎ রাসায়নিক কোষের অপর নাম নাম কি 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 বলবো আমরা? গ্যালভানিক, অথবা ড্যানিয়েল, অথবা ভোল্টার, অথবা ভোল্টার কোষ। এইগুলোর নাম আমরা বলবো একই কথা। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ মানে হচ্ছে গ্যালভানিক, ড্যানিয়েল বা ভোল্টার কোষ। আচ্ছা, এবার আমরা তড়িৎ রসায়ন যেহেতু পড়লাম, তড়িৎ কোষ যেহেতু পড়লাম, তাহলে তড়িৎ কোষের সংজ্ঞাটা কি হবে? যে ঘটনায় ঘটাস না কেন, আমাদের কিন্তু ওই ইলেকট্রনের আদান প্রদান হবে কিন্তু। তাহলে তড়িৎ কোষের সংজ্ঞা যদি আমরা দিতে যাই, তাহলে কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া, এটা পরীক্ষায় আসলে লিখি সেইভাবে, হ্যাঁ, যে জারণ বিজারণ বিক্রিয়ায় স্থানান্তরিত ইলেকট্রনকে, জারণ বিজারণ বিক্রিয়ায় স্থানান্তরিত ইলেকট্রনকে বাহ্যিক পরিবাহী দ্বারা, পরিবাহী কি, যেখান দিয়ে আমাদের ওই ইলেকট্রন গুলা যাতায়াত করতে পারবে, বাহ্যিক পরিবাহী দ্বারা প্রবাহিত করার প্রক্রিয়া। বললামই তো, কোষের ভিতরে একটা কাজ হবে, কি কাজ হবে? এই যে ইলেকট্রন দৌড়াদৌড়ি করবে, এখন ইলেকট্রন কেমনে দৌড়াদৌড়ি করব? পরিবাহী তারের মাধ্যমে। কি করব? জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে করব। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনকে বাহ্যিক পরিবাহী দ্বারা প্রবাহিত করার প্রক্রিয়া বা পদ্ধতি, প্রবাহিত করার প্রক্রিয়াকেই কি কোষ বলা হবে? তড়িৎ কোষ বলে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আওয়াজ দিস। নাই। নাই। আচ্ছা, এইবার আয় হচ্ছে, ওই যে আমরা বললাম পরিবাহী দ্বারা, এখন পরিবাহী মানে কি? ওই যারা বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করে। আবার একটা তড়িৎ কোষের ভিতরে কি শুধু পরিবাহী তারই থাকে, আর কোনো কিছু থাকে না? পরিবাহী তার ছাড়াও তো আমাদের এই যে দ্বন্দ্ব থাকে, দুইটা দ্বন্দ্ব থাকে না, অ্যানোড এবং ক্যাথোড, তড়িৎ দ্বার থাকে না? আবার শুধু তড়িৎ দ্বার থাকে, এই যে এখানে যে আমরা দ্রবণ গুলা দেখলাম, এই দ্রবণ গুলাও কি থাকে না? এখানে কি দ্রবণ গুলাও থাকে না? সবকিছুই কিন্তু থাকে। তাহলে আমাদের তড়িৎ কোষের যদি উপাদান গুলা নিয়ে আমরা কথা বলি, যে তড়িৎ কোষের উপাদান কি কি, বলতো একটা তড়িৎ কোষ কি কি দ্বারা তৈরি হবে তাহলে? কি উপাদান হবে? এক নাম্বার উপাদান কি হবে? দ্রবণ লাগবে না? এই দ্রবণটার নাম কি? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। এখন এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণও আবার তোর দুই প্রকার হতে পারে। 9-10 পড়ছিলি, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে কি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা হতে পারে। আচ্ছা, এবার দ্রবণ নিলাম, দ্রবণ নেওয়ার পরে কি করতে হবে? দ্বন্দ্ব দিতে হবে না? দুইটা খুঁটির মতো দ্বন্দ্ব দিতে হবে, এটাকে বলা হবে তড়িৎ দ্বার। এটাকে কি বলা হবে? তড়িৎ দ্বার। এখন তড়িৎ দ্বারও আমাদের কয়টা? তড়িৎ দ্বার আমাদের দুইটা, একটাকে বলা হবে অ্যানোড, আরেকটাকে বলা হবে ক্যাথোড। আর কি লাগবে?
শুধু তড়িৎদ্বার দিলেই কি হবে? জোড়া লাগবে না? তড়িৎদ্বার গুলাকে জোড়া লাগাইতে হবে। এখন জোড়া লাগানোর জন্য কি লাগবে? এই যে যেরকম তার লাগবে, এরকম হচ্ছে এরকম তার। এই তারের মাধ্যমে আমরা এটাকে জোড়া লাগাবো। এই তারকে বলা হয় পরিবাহী তার, মানে ওভারঅল সবগুলাকে একত্রে বলা হয়, ওই দ্বন্দ্ব সহ তারগুলাকে বলা হয় পরিবাহী তার। আর আমি যদি তার না দিই তাহলে তো কারেন্ট গুলা পাসিং হবে না এক জায়গা থেকে আরেক জায়গায়। এই পরিবাহী তার হচ্ছে আমাদের আবার তিন প্রকার। একটাকে বলা হয় সুপরিবাহী। আর কি কি আছে বলতো দেখি? আরেকটা অপরিবাহী আর অপরিবাহী। কুপরিবাহী। আরেকটা কি আছে? কুপরিবাহী। কুপরিবাহী, মানে এটার আরেকটা নাম আছে, বা অর্ধেক পরিবাহী বা অর্ধ পরিবাহী বলা হয়। মানে অর্ধেক ভালো মতো হবে আর অর্ধেক হবে না। তাহলে সুপরিবাহী কোনগুলা? সুপরিবাহী কোনগুলা? সুপরিবাহী ওই কোনগুলা যে বলতো দেখি? মানে যে তড়িৎ প্রবাহ করতে পারে। হ্যাঁ, তার মানে এখানে রোধ নেই। আর অপরিবাহী কোনগুলা? এখানে রোধ আছে। রোধ আছে দেখি তো যাইতে পারতেছে না। বা আমরা আমরা বলতে পারি রোধ নেই একবারে বলার চেয়ে বলতে পারি রোধ কম। কারণ কম বেশি হলেও তো একটু হলেও তো রোধ আছে। আর কুপরিবাহী মানে হচ্ছে রোধ মোটামুটি। রোধ মোটামুটি, মোটামুটি রোধ আছে। এগুলা আবার দাম কম। অর্ধপরিবাহী বা কুপরিবাহীর তারের দাম কম। তাহলে সুপরিবাহী দিয়ে কিন্তু ভালো লেভেলের কারেন্ট প্রবাহ হবে। যেমন স্বর্ণের তার, তামার তার, এগুলো হচ্ছে সুপরিবাহী। অপরিবাহী মানে কি? কারেন্ট যাবে না, এক কথায় যদি বলি, এখান থেকে আমরা যদি বলি এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় না। বিদ্যুৎ প্রবাহিত হয় না। আচ্ছা, রাবারের ভেতর দিয়ে কি কারেন্ট যায়? রাবার, বল। না। তারপর হচ্ছে আম, কাগজ, শুকনা কোনো কিছু, এদের ভিতর দিয়ে কি কারেন্ট যায়? না। তাহলে এগুলো আমাদের কি হবে? তড়িৎ পরিবাহী হবে না অপরিবাহী হবে? অপরিবাহী। অপরিবাহী হবে। আচ্ছা, আরেকটা আছে, এটাকে আমরা স্টার মার্ক দিয়ে আলাদা করে লিখি, এটাকে বলা হয় সুপার পরিবাহী। এটা বর্তমানে বিভিন্ন যন্ত্রপাতির ভেতরে ইউজ করা হয়। সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। আচ্ছা, পরিবাহী তারের অপর নাম কিন্তু এখানে কন্ডাক্টর। এটা হচ্ছে কন্ডাক্টর দিয়েও আসতে পারে, যে নিচের কোনটি সুপার কন্ডাক্টর। সুপার পরিবাহী বা কন্ডাক্ট কন্ডাক্ট সুপার পরিবাহী বা কন্ডাক্টর। এটা একটু মুখস্থ রাখিস, হ্যাঁ? সুপার পরিবাহী, সুপার কন্ডাক্টর, এইখানে কোনো রোধ থাকে না। এখানে যদি বলি এখানে হচ্ছে রোধ নেই, আমরা কিন্তু একবার লিখছিলাম রোধ কম। ওই রোধ কম হচ্ছে সুপরিবাহী, আর এখানে হচ্ছে একদমই হচ্ছে রোধ নেই। মানে রোধ বলতে এখানে কিছু থাকবে না। আর যেহেতু রোধ নেই, তাহলে কি শক্তির অপচয় ঘটবে? শক্তি কি অন্য কোনো তাপ শক্তিতে রূপান্তর হবে? না। রোধ নেই মানে কি? রোধ নেই মানে হচ্ছে শক্তির অপচয় হয় না। শক্তির অপচয়। আর রোদ ছাড়া পদার্থ কি বানানি আসলে সম্ভব? এই যে এটা বানাইছে, এই যে এটা বানানো হয়েছে, অল্প পরিমাণ থাকলেও থাকতে পারে, কিন্তু মানে ওটা একদম জিরো। যেমন আমরা ওই হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক, সরি, ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর 0.000054 এমইউ, মানে খুব একটা কি নগণ্য মান না, এটাকে কিন্তু প্রায় জিরো বলে। কিছুটা এরকম প্রকৃতির আর কি। আছে কিন্তু খুবই নগণ্য সেটা। এটা একটু মনে রাখার উপায় হলো এখানে ওয়াই দিয়ে একটা কিছু থাকে। ওয়াই দিয়ে কোনো একটা কিছু থাকে, এই উপাদানটা ওয়াই, BaCuO7। এখন এইখানে আহ বি এর হচ্ছে 2, কপারের হচ্ছে 3। এটা এইভাবে মনে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। YBaCu, বাকু, বাকু O7, এটা এইভাবে মনে রাখতে হবে। ভালো মতো লিখি, ওয়াই বাকু O7। যেহেতু এটা 2 নাম্বারে আছে, এটা এখানে 2 দিবি, আর এটা 3 নাম্বারে আছে, এখানে এটা 3 দিবি। মনে থাকবে? সুপার কন্ডাক্টর, এটাই বেশিরভাগ আসে এই উদাহরণটা। আরেকটা আছে, এটা হচ্ছে তোর
NB3 জি, জার্মেনিয়াম। নায়োবিয়াম আর হচ্ছে জার্মেনিয়াম দিয়ে। কিন্তু ওদের হচ্ছে হাজারি স্যারের বইয়ে এই দুইটা আছে। আরেকটা জিনিস বলি, সুপার কন্ডাক্টর কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু কাজ করে। একটা নির্দিষ্ট নিম্ন তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রার নিচে ওইটা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সুপার কন্ডাক্টর কখন সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে? খুব নিম্ন তাপমাত্রায়। খুব নিম্ন তাপমাত্রায়, বা আমরা আরো ভালো মতো করে যদি বলি, এটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। তোরা পরিবেশ রসায়নে ক্রিটিক্যাল পয়েন্ট সম্বন্ধে ধারণা নিছিলি না? বা সন্ধি তাপমাত্রার কথা শুনছিলি না? যে তাপমাত্রার নিচে কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরল হয়, বা সন্ধি তাপমাত্রা, বা এটাকে বলা হয় টিসি বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এই নায়বি এই ওয়াই বাকুর হচ্ছে আম, ওয়াই বাকুর ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে, এটার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে তোর 20 কেলভিন। 20 না তো, কত, 23.2 কেলভিন, অনেক কিন্তু নিম্ন তাপমাত্রা। আর নায়োবিয়াম গ্যালিয়াম যেটা, এটার সুপার ক্রিটিক্যাল তাপমাত্রা হচ্ছে তোর 90 কেলভিন। তাহলে কোনটা ভালো সুপার কন্ডাক্টর এই দুইটার মধ্যে? এই যে ওয়াই বাকু আর হচ্ছে NBGE, নায়োবিয়াম গ্যালিয়াম জার্মেনিয়াম, এটার মধ্যে কোনটা ভালো সুপার কন্ডাক্টর? দুইটাই সুপার কন্ডাক্টর ভালো, বাট এটার মধ্যে আবার ভালো কোনটা, সব থেকে ভালো কোনটা? আরেকবার একটু রিপিট করো, আমার নেট চলে গেছিল। আচ্ছা, রিপিট করা বলতে আমরা পরিবাহী তারের কথা বলছিলাম। 3 ধরনের, এছাড়াও আমাদের আরেক ধরনের পরিবাহী আছে, সেটাকে বলা হয় সুপার পরিবাহী। এইখানের উদাহরণ হচ্ছে ওয়াই বাকু O7। 2 নম্বরে বেরিয়াম দেখে 2 3 এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা বললাম যে সুপার কন্ডাক্টরের রোধ নেই, শক্তির অপচয় ঘটে না, কিন্তু এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে। ওটা হলো খুব নিম্ন তাপমাত্রায়। ওই নিম্ন তাপমাত্রাকে বলা হয় একটা সন্ধি তাপমাত্রা, যে টেম্পারেচার হইতেই হবে। তারপরে নিচে যত যায় সমস্যা নাই, কিন্তু ওই টেম্পারেচারে আয়নার পরেই সে এটা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। তো সেই হিসাবে এটা কেলভিন টেম্পারেচারে প্রকাশ করা হইতেছে। তোরা চাইলে ডিগ্রিতেও নিয়ে যেতে পারিস, ডিগ্রিতে নিলে এটা মাইনাস ভ্যালু আসবে। তাহলে ওয়াই বাকু এটার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 23.23 কেলভিন। আর নায়োবিয়াম জার্মেনিয়াম হচ্ছে, এটা হচ্ছে তোর 90 কেলভিন। এটাই যে একটা নিম্ন তাপমাত্রায় বা সুপার ক্রিটিক্যাল টেম্পারেচারে এটা হচ্ছে তোর সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছোস এগুলা? হ্যাঁ। আচ্ছা, এবার আয় হচ্ছে ওই MCQ এর জন্য আমাদের একটা লিস্ট বানাইতে হবে। এটা হলো আমাদের তড়িৎ পরিবাহী আর হচ্ছে তড়িৎ অপরিবাহী, যেটা আমরা একটু আগে বললাম, যেটাকে আমরা বললাম যে সুপরিবাহী আর কি। এই অনুযায়ী আমাদের লিস্ট বানাইতে হবে। আমার মনে হয় লিস্টটা আমি তোদের এখানে দিলে তো অনেক সময় লাগবে। আমি তোদের লিস্টটা আমার কাছে একটা পিডিএফ বানানো, বললাম না যে আমি তোদের একটা পিডিএফ দিব, ওই পিডিএফ এর ভিতরে লিস্টটা আছে। আমি আপাতত শুধু মুখে মুখে একটু ধারণা দিয়ে দিই, লিস্টটাও এখান থেকে ভালো মতো মেমোরাইজ করবি। আচ্ছা, তো পদার্থ, আমাদের পদার্থটাকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করবো, একটা হচ্ছে তড়িৎ পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। মাঝামাঝি হোক কম হোক, এটা তো তড়িৎ পরিবাহীর মধ্যেই পড়বে, তাই তো? তাহলে তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে কম হোক বেশি হোক তড়িৎ পরিবহন করবে। আর তড়িৎ অপরিবাহী বলতে আমরা কি বুঝবো? এটার ভিতর দিয়ে একদমই কি হবে না, কারেন্ট প্রবাহিতই হবে না। তাহলে অপরিবাহীটাই আগে দিই, অপরিবাহীটা। তাহলে কেন তড়িৎ পরিবহন করবে না? তড়িৎ পরিবহন করার মূল কনসেপ্টটা কি, আমাদের ইলেকট্রন দৌড়াদৌড়ি করতে হবে, তাই তো? এখন ইলেকট্রন যদি দৌড়াদৌড়ি না করে, মুক্ত ইলেকট্রন যদি নাই থাকে, তাহলে কি সেটার ভিতরে কারেন্ট যেতে পারবে? আমরা যদি একটা ধাতব ক্যালাসের কথা লক্ষ্য করি, ধাতব ক্যালাসের কথা যদি দেখি, ধাতব ক্যালাসে কি থাকে, এটা ধর একটা খণ্ড, এটা একটা ধর ধাতব ক্যালাস বা ধাতব খণ্ড। এই ধাতব ক্যালাসে কি থাকে, অসংখ্য আমাদের ক্যাটায়ন থাকে, অসংখ্য ক্যাটায়ন থাকে। এবং এই ক্যাটায়নের মাঝে মাঝে আমাদের অসংখ্য কি থাকে, ইলেকট্রন গুলা সমুদ্রের মতো করে, সমুদ্রের মতো করে বা ইলেকট্রন সাগরে এরকম একটা নিমজ্জিত থাকে ক্যাটায়ন গুলা। তো আমরা যখন ইলেকট্রনের প্রবাহ দেখি, ইলেকট্রনের প্রবাহ মানেই তো তড়িৎ প্রবাহ। তাহলে মনে কর যে এখান থেকে আমাদের ইলেকট্রন প্রবাহ আসতেছে।
তাহলে ইলেকট্রন প্রবাহ যদি আসে, তাহলে কি হবে এদিক দিয়া? কারেন্ট গুলা চলে যাবে, এখান থেকে কারেন্ট চলবে এখান থেকে। এই পাশ দিয়েও তখন কি হবে? এখান থেকে হচ্ছে কারেন্ট গুলা ধর হচ্ছে বের হইতে থাকবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের এখানে মূল কথা, যে আমাদের ভিতরে যদি মুক্ত ইলেকট্রন থাকে তাহলে আমাদের তড়িৎ পরিবহন করবে। আর যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে কি আমাদের সেখান থেকে তড়িৎ পরিবহন করবে? করবে না। তাহলে তড়িৎ অপরিবাহী হওয়ার মূল কারণটা কি? এটার ভিতরে কি থাকে না? মুক্ত ইলেকট্রন চলনশীল ইলেকট্রন থাকে না। থাকে না, বা সঞ্চরণশীল ইলেকট্রন থাকে না। এক কথায় যদি বলি, সঞ্চরণশীল ইলেকট্রন থাকে না। সঞ্চরণশীল ইলেকট্রন থাকে না। এটার আরেকটা নাম আছে কি? সঞ্চরণশীল মানে কি? ডিলোকালাইজেশন। সঞ্চরণশীল মানে কি? ডিলোকালাইজড ইলেকট্রন থাকে না। আরেকটা কারণ কি হতে পারে? গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে না। যদি গলিত অবস্থায় থাকে তাহলে সেটা আয়নিত অবস্থা থাকে। একটা হলো মুক্ত ইলেকট্রন থাকতে হবে, আরেকটা হলো আয়ন থাকতে হবে। যদি তোর আয়ন না থাকে তাহলেও সে কারেন্ট প্রবাহ করবে না। তাহলে গলিত বা এটাকে বলি দ্রবীভূত অবস্থা, গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম তড়িৎ অপরিবাহী কেন তড়িৎ অপরিবাহী হয়। আচ্ছা, যেহেতু গলিত বা দ্রবীভূত অবস্থা থাকে না, এই ক্ষেত্রে ঘটনাগুলো কিছুটা ওই যে চিনি, হ্যাঁ, গ্লুকোজ, এগুলার কথা নিয়ে আসবো। যেমন এখানে উদাহরণ যদি দেই, এখানে উদাহরণ হচ্ছে তোর চিনি, চিনি বা গ্লুকোজ। এই চিনির ভেতর থেকে কারেন্ট যায়? চিনি দ্রবীভূত অবস্থায় যায়। চিনি তো গলতে পারে না। তাহলে চিনি বা গ্লুকোজ এটা যাইতে পারে না। ইভেন কেরোসিন বেঞ্জিনের ভেতর দিয়েও যেতে পারে না। চিনি অথবা গ্লুকোজ, কেরোসিন, বেঞ্জিন, আরেকটা হচ্ছে তোর গলিত সালফার। আমরা কিন্তু উদাহরণ দুইটা দুই রকম নিয়ে আসলাম। একটাই উদাহরণ কিন্তু তড়িৎ অপরিবাহী উদাহরণ সব। কিন্তু আমরা যে এগুলো গলিত অবস্থায় থাকে না বলে কারেন্ট প্রবাহিত হয় না। আর মুক্ত ইলেকট্রন থাকে না কোথায় দেখি? আচ্ছা, মুক্ত ইলেকট্রন থাকে না হচ্ছে রাবারের মধ্যে। রাবার কি কারেন্ট প্রবাহ করে? রাবার বা শুকনা কোনো কিছু, কাঁচ, প্লাস্টিক, এটার ভেতর দিয়ে কি কারেন্ট যায়? রাবার, কাঁচ, প্লাস্টিক এগুলোর ভেতর দিয়ে কিন্তু কারেন্ট যায় না। আচ্ছা, আবার আরেকটা যদি আমরা উদাহরণ নিয়ে আসি, এক নাম্বার ঘটনা গেল, দুই নাম্বার ঘটনা যদি নিয়ে আসি, সকল অধাতু, অধাতুর ভেতর দিয়ে কি কারেন্ট যায়? অধাতু কি কারেন্ট প্রবাহ করে, না ধাতু কারেন্ট প্রবাহিত করে? ধাতু। ধাতু। কিন্তু ধাতু। উইদাউট গ্রাফাইট, গ্রাফাইটের ভেতর দিয়ে কিন্তু আবার কারেন্ট যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে সকল ধাতুই আমার কারেন্ট পরিবহন করে না, বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু গ্রাফাইট, গ্রাফাইট ব্যতিক্রম। তাহলে গ্রাফাইট কিন্তু আমাদের কারেন্ট পরিবহন করে। আরেকটা হচ্ছে কঠিন আয়োডিন। বলেই তো দেওয়া হইলো আয়োডিনটা কি অবস্থায় আছে? কঠিন। কঠিন আয়োডিনের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহ করবে না। তারপরে সমযোজী যৌগের ভেতর দিয়েও কারেন্ট প্রবাহিত হবে না। কঠিন চিনি আয়োডিন, গ্লুকোজ এগুলো পোলার হওয়ার কারণে তো হ্যাঁ, এগুলোর ভিতর দিয়ে হ্যাঁ, তড়িৎ এটাও প্রবাহ হতে হয় পারে না। চিনি গ্লুকোজ, কারণ এগুলো তো পোলারিত হয় না। পোলারিত হয় না বলেও কিন্তু এদের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। আর এটা হলো আমাদের সমযোজী যৌগ। তবে সকল সমযোজী যৌগ না, কিন্তু কিছু কিছু সমযোজী যৌগের ভেতর দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহ হয়। তবে হ্যাঁ, বিশুদ্ধ বিশুদ্ধ পানির ভিতর দিয়েও কিন্তু কারেন্ট প্রবাহিত হয় না। বিশুদ্ধ পানি, বা এটাকে আমরা বলি পাতিত পানি, পাতিত পানি, বা এটাকে বলি আমরা ডিস্টিল ওয়াটার, ডিস্টিলড ওয়াটার, বা আমরা অথবা বলি ভারী পানি, অথবা ভারী পানি। তো ভারী পানির সংকেত কি? ডি টু। D2। ওকে। এই, তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ অপরিবাহীর উদাহরণগুলো। তাহলে এরপরে আমাদের এই বাকি যা থাকবো সবই কি উদাহরণ হবে বলতো? এইগুলো তড়িৎ অপরিবাহীর তড়িৎ। উদাহরণগুলো যদি ভালো মতো বুঝে যাস, তাহলে বাকি যা আছে সবই কি আমাদের তড়িৎ পরিবাহীর উদাহরণের ভিতরে পড়ে যাবে না? এখন তড়িৎ পরিবাহী আমার কয় রকম? তড়িৎ পরিবাহী হচ্ছে আমাদের দুই রকম। একটাকে বলা হয় ধাতব, ধাতব পরিবাহী।
একটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। একটাকে বলা হয় ধাতব বা এটাকে বলা হয় ইলেকট্রনিক পরিবাহী। ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী। আরেকটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আমি এই উদাহরণগুলো এখানে আর লিখবো না, আমি জাস্ট মুখে মুখে জাস্ট বলে দিতেছি। তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক। তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক, একটা হচ্ছে ইলেকট্রনিক আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইটিক। দুইটার মধ্যে পার্থক্য কি? তোরা ওই যে গরমের দিনে ইলেকট্রোলাইটিক ড্রিঙ্কস খাইছস না? অ্যাক্টিভ প্লাস, অরেঞ্জ ফ্লেভার, লেমন ফ্লেভারের, 30 টাকা না 35 টাকা দাম, ম্যাঙ্গো হ্যাঁ। জুসের ক্যানের মতো এটা। ইলেকট্রোলাইটিক ড্রিঙ্কস মানে কি? এটার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে তোর হচ্ছে ক্যাটায়ন আয়ন আছে। তড়িৎ বিশ্লেষ্য অর ইলেকট্রোলাইটিক পরিবাহী, এটা হচ্ছে আমাদের তড়িৎ পরিবহন করবে এখানের ভিতর দিয়ে। লবণ আছে, মূল কথা হচ্ছে এখানে লবণ জাতীয় জিনিস আছে, এইখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে। একটা জিনিস মনে রাখবি যে যেখানেই বিক্রিয়া হবে সেইখানেই হচ্ছে তোর রাসায়নিক পরিবর্তন ঘটবে। যেহেতু দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য একটা কি দ্রবণ, তাহলে দ্রবণের ভেতরে অবশ্যই রাসায়নিক পরিবর্তন ঘটবে। কিন্তু ধাতুর ভেতরে কি তোর রাসায়নিক পরিবর্তন হবে? ধাতুর ভিতর দিয়ে কারেন্ট গেলে কি ধাতু গইলা বা অন্য কোনো কিছু হয়ে যায়? না। তাহলে এখানে রাসায়নিক পরিবর্তন হবে না। এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে না। তাহলে রাসায়নিক পরিবর্তন ঘটে কোনটাতে? যেখানে তোর দ্রবণ বা যেখানে তোর বিক্রিয়া হবে সেখানে তোর রাসায়নিক পরিবর্তন ঘটবে। আচ্ছা, এবার আয় হচ্ছে এই যে যে ধাতব ইলেকট্রন, ধাতব পরিবাহী গুলো দেখলি না, সব ধাতুই কি তোর ভালো পরিবহন করে? কোনো কোনো আছে না ধাতু যে একটু কম ভালো পরিবহন করে, এটাকে বলা হয় পরিবহন ক্ষমতা। যে ভালো পরিবহন করে তার তড়িৎ পরিবাহিতা অনেক ভালো। পরিবহন ক্ষমতার ভিত্তিতে এই ধাতব পরিবাহীকে 3টা ভাগে ভাগ করা হয়। কি কি? ওই যে একটু আগে বলা হলো না, সুপরিবাহী। পরিবহন ক্ষমতার ভিত্তিতে আমরা এই যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীটাকে 3টা ভাগে ভাগ করব। কি কি সেটা? আমি উদাহরণ মুখে মুখে বলবো, তোরা পিডিএফ দেখে লিখে নিবি খাতায়। এটা হচ্ছে তোর সুপরিবাহী। সুপরিবাহী কারা হবে? একটু চিন্তা করে বলতো, সুপরিবাহী কারা হবে? সকল ধাতুই তো সুপরিবাহী হওয়ার কথা। অর্ধ পরিবাহী কারা হবে? 9-10 পড়ছিলি না? সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, আরেকটা হচ্ছে গ্রাফাইট। আর মোটামুটি পানি, পানির ভিতর দিয়ে মোটামুটি কারেন্ট প্রবাহিত হয়। আরেকটা হচ্ছে তোর সুপার পরিবাহী, যেটা একটু আগে আমরা উদাহরণ দিয়ে আসলাম। সুপার পরিবাহী, সুপার পরিবাহীর উদাহরণটা কি মনে আছে তো? ওয়াই বাকু, ওয়াই 07। সুপার পরিবাহী উদাহরণ যদি বলি, উদাহরণ কি? উদাহরণ হচ্ছে Ybaku O7। এটা যেহেতু 2 নম্বরে আসছে এর জন্য এখানে আমরা 2 দিব। আর এটা যেহেতু 3 নম্বরে আসছে এটা আমরা এখানে 3 দিব। এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর সুপরিবাহী কারা? এই যে তোর ধাতু, হ্যাঁ ধাতুগুলাই তো আমাদের সুপরিবাহী। এখানে হচ্ছে সুপরিবাহীর যদি উদাহরণ দেয়, এখানে হচ্ছে আমাদের ধাতু। আর তড়িৎ বিশ্লেষ্য যেটা, এটাও তোর পরিবহন ক্ষমতার ভিত্তিতে 2 রকম। একটা হচ্ছে তোর সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 9-10 পড়ছিলি না? সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষের ভিতরে তোর দুর্বল অ্যাসিড আছে, দুর্বল ক্ষার আছে, লবণ আছে দুর্বল। আর তীব্র তড়িৎ বিশ্লেষণের ভিতরে কি সবল অ্যাসিড আছে, সবল ক্ষার আছে। এগুলো উদাহরণ হিসাবে আসে আর কি। আমাদের 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বল। আমি তোদেরকে এরপরে আমি ছবি দিয়ে দিতেছি, তোরা এটা লিখে নিস, হ্যাঁ। এই যে রাসায়নিক পরিবর্তন বা যেটা এটা হচ্ছে তোর পরিবহন ক্ষমতার ভিত্তিতে 2 রকম। পরিবহন ক্ষমতার ভিত্তিতে যদি কথা বলি, এটা হচ্ছে তোর 2 রকম। একটা হচ্ছে তোর তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র বা সবল। আরেকটা হচ্ছে মৃদু বা দুর্বল। তাহলে এগুলো মৃদু বা দুর্বল কারা হবে? ওই যে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এগুলাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছিস? বুঝছি। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এ পর্যন্ত না থাকলে একটা স্ক্রিনশট নিয়ে রাখ, এগুলো খাতার মধ্যে পাতাইলা করে লিখিস, হ্যাঁ লম্বা লম্বি লিখিস না। এটা উদাহরণ হিসেবে যখন লিখবি তখন এটা পাতাইলা করে লিখবি, খাতাটাকে ই করে কিনারা করে লিখবি আর কি, সাইড করে।
তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করব।